আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে শ্বসনের শারীরবৃত্ত, মানে হচ্ছে ফিজিওলজি অফ রেসপিরেশন। এবং এরপরে আমরা পড়বো হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম। আমরা যে কিভাবে নিঃশ্বাস নিচ্ছি, কিভাবে আমাদের বডির ভিতরে বাতাসটা প্রবেশ করতেছে এবং কিভাবে বডি থেকে বাতাসটা বের হচ্ছে, এই রিলেটেড হচ্ছে আজকে আমাদের পড়াশোনা। কিন্তু পড়া শুরু করার আগে আমি ছোট্ট একটা ঘোষণা দিতে যাচ্ছি। এই পাশের টেবিল যেটা আছে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এবং এই ইউটিউব চ্যানেলে মেনত আমি হচ্ছে ভিডিও দেওয়া শুরু করব। সেটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফুল বই, মানে 5টা চ্যাপ্টারই আমি হচ্ছে ভিডিও দেওয়া শুরু করবো ইনশাল্লাহ আগামী 7 আগস্ট থেকে। এবং ভিডিওগুলো হবে হচ্ছে পিওর অ্যাডমিশন স্টাইলে। আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমার কেমিস্ট্রি ফোল্ডার, এখানে জাস্ট পিডিএফ গুলো করা আছে, ভিডিওগুলো আমার ল্যাপটপে আছে। এখানে আমি যে কাজটা করছি, তোমাকে মনে করো ফার্স্টে আমি আমার একদিন একটা করে টপিক চুজ করছি। মনে করো 1.3 আজকে হলো ভিডিও। তো 1.3 এর হাজারি স্যারের বইয়ের হচ্ছে প্রথমে তোমাকে আমার নোট থেকে পড়াইছি। তারপরে হচ্ছে যে কাজটা করছি, বই দাগাই দিছি। দেখো এখান থেকে প্রত্যেকটা লাইন তোমার জন্য হাজারি স্যারের যে যে লাইন ইম্পর্টেন্ট বই দাগাই দিছি, এবং লাস্টে হচ্ছে কিছু কিছু হচ্ছে এমসিকিউ সলভ করছি যেগুলো হচ্ছে মেডিকেলে আসছে। সুতরাং এইভাবে হচ্ছে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের, মনে করো ফার্স্ট চ্যাপ্টারের মোটামুটি 10টা ভিডিওতে শেষ করছি। সেকেন্ড চ্যাপ্টারের মোটামুটি এরকম 16টা বা কতটা জানি আছে। থার্ড চ্যাপ্টারে বেশ অনেকগুলো ভিডিও। থার্ড চ্যাপ্টারে মোটামুটি মনে হয় 20 22টা বা 24টার মতো ভিডিও আছে। এইভাবে হচ্ছে প্রত্যেকটা, মনে করো একটা অন করে যদি তোমাকে দেখাই, মনে করো এখানে যে কাজটা করছি, যে প্রথমে তোমার হচ্ছে আমার নোট থেকে পড়াইছি। নোট থেকে পড়ানোর পরে হচ্ছে ইয়া করছি, বই দাগাই দিছি ওই পার্টটুক, এবং লাস্টে হচ্ছে এমসিকিউ সলভ করছি। প্রত্যেকটা ভিডিওর একই প্যাটার্ন। এইভাবে হচ্ছে আমি প্রত্যেকটা চ্যাপ্টার শুট করছি। এটা 4 নম্বর চ্যাপ্টারের সবগুলা, মনে করো এখানে অনেকগুলো ভিডিও আছে যে সেম উপায়ে দেখায়, একটু দেখায় শুরু করি পড়ানোটা। এই যে মনে করো ফার্স্ট হচ্ছে মানে যে নোট থেকে তোমাকে পড়াইছি যে কি কি করতে হবে। তারপরে হচ্ছে এই বই দাগাই দিছি যে কি কি লাগবে কি লাগবে না বাদ। আর হচ্ছে লাস্টে হচ্ছে এমসিকিউ সলভ করছি। এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে সামনে যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তোমরা যেন কেমিস্ট্রিটা পুরোপুরি পড়তে পারো সুন্দর করে। এবং এটা কমপ্লিটলি ফ্রি, এটা কোনো পেইড কোর্স না বা কিছু না। এবং এটা একদম বলতে পারো পেইড কোর্সের মতোই আমি করে পড়াইছি, মানে একদম ইন ডিটেলসে যতটুকু তোমার দরকার ততটুকু পড়াইছি এইভাবে। তো এটা ইনশাল্লাহ 7 আগস্টের পর থেকে, মানে এইচএসসি শেষ হবে তারপর থেকে আমি আপলোড দেওয়া শুরু করব। তো সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, অথবা এইটা হচ্ছে আমার ফেসবুক পেজ, দ্য সায়েন্স ট্রাই বাই ইশরাক। তোমরা এখানেও লাইক দিয়ে রাখতে পারো। এখানেও আমি প্রতিনিয়ত বিভিন্ন, মনে করো এমসিকিউ বলো বা আমার যে ক্লাস নোটগুলো, আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলোর হচ্ছে ক্লাস নোটগুলো আমি এখানে সবসময় আপলোড দিয়ে থাকি। হ্যাঁ, বা হচ্ছে কি কি করতে হবে, বা এই যেখানে আমার বিভিন্ন নোট টোট দেওয়া আছে এগুলো আগের ভিডিওগুলোর। এবং ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করি। তো তোমরা হচ্ছে এখানেও পেজে লাইক দিয়ে রাখতে পারো। তাহলে হচ্ছে তোমরা প্রতিনিয়ত আপডেট পাবো এবং হচ্ছে নোটগুলো পাবা। তো চলো আজকে আমরা আমাদের পড়ায় ব্যাক করি। ওকে, আচ্ছা। তো ফার্স্টে তোমাকে যেটা পড়ানো শুরু করছি সেটা হচ্ছে কি শ্বসনের শারীরবৃত্ত। এটা দিয়ে আসলে আমরা শুরু করি। এখান থেকে তোমাকে বুঝতে হবে যে আমাদের 2 রকম শ্বসন হয়, একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃশ্বসন। কি জিনিস আমরা একটু করে বই থেকে দেখতেছি। তার আগে আমরা একটু ডিফারেন্স বলে একটু আগে পড়ে ফেলি, কারণ এই ডিফারেন্স থেকে কিন্তু তোমার কোশ্চেন আসবে। কিভাবে, আমি কোশ্চেন প্যাটার্নটা বলে দিই। কোশ্চেন প্যাটার্ন এভাবে দিবে, বলবে বলো তো নিচের কোনটি বহিঃশ্বসনের বৈশিষ্ট্য নয়। এভাবে মনে করো কোশ্চেন করলো, দিল ভৌত প্রক্রিয়া ফুসফুসে সংঘটিত হয়, এনজাইমের প্রভাব আছে, আর শক্তি উৎপন্ন হয়। কোনটা হবে না, মনে করো এরকম একটা অ্যান্সার কোশ্চেন। সো এইভাবে তোমার এই কোশ্চেনগুলো করবে। সুতরাং এই পার্টটা থেকে এইভাবে কোশ্চেন আসতে পারে। সুতরাং এইভাবে আমরা পড়ে ফেলি। আসো প্রথম কথাটা দেখো, ভৌত কি বলে, বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। বহিঃশ্বসন হবে হচ্ছে ভৌত প্রক্রিয়া, আর অন্তঃশ্বসন হবে হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। ঠিক আছে, ক্লিয়ার? মানে এখানে তোমার রাসায়নিক বিভিন্ন বিক্রিয়া ঘটবে, এখানে তেমন কোনো বিক্রিয়া টিক্রিয়া নাই। এটা ফুসফুসে সংঘটিত হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু বহিঃশ্বসন, বাইরে কি আছে আমাদের ফুসফুস, আর ফুসফুসের ভিতরে সেল আছে। সুতরাং এভাবে মনে রাখবো যে বাইরে আছে ফুসফুস, তাই বাইরে হচ্ছে, আর অন্ত মানে ভিতরে, ভিতরে আছে আমাদের দেহ কোষ এবং রক্ত। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে যেহেতু এটা বাইরে ঘটতেছে তাই এটা এনজাইমের কোনো দরকারও নেই। এখানে হচ্ছে শক্তি উৎপন্ন, এখানে হচ্ছে শক্তি উৎপন্ন, এটা হচ্ছে হয় না। ঠিক আছে, আর এখানে হচ্ছে শক্তি উৎপন্ন হয়। ওকে, এইটুকু আশা করি বুঝতে পারছো। এখন আসো, এইটুকু যদি বুঝতে পারো তাহলে আমি তোমাকে একটু বই থেকে জিনিসটা দেখাই দিই। এই যে দেখো তোমার বইয়ে এখানে সুন্দর করে জিনিসগুলো দেওয়া আছে যে কি কি হচ্ছে। পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন কোষ মধ্যস্থ খাদ্য গ্লুকোজ জারিত করে শক্তি উৎপাদন শেষে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ফিরিয়ে দেয়। দেয়ার জৈব রাসায়নিক প্রক্রিয়ার নামই হচ্ছে শ্বসন। মানে কি, খুবই সিম্পল। তোমরা কিন্তু ছোটবেলা থেকে এটা পড়ে আসতেছো। এই বিক্রিয়াটা দেখো, গ্লুকোজ C6H12O6, এটা হচ্ছে তোমার গ্লুকোজ। এটা তুমি কোথায় উৎপন্ন হচ্ছে, তোমার কোষের মধ্যে উৎপন্ন হচ্ছে, তাই না? এখানে তুমি কি করলা, অক্সিজেন এর সাথে বিক্রিয়া করলা। অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে জারণ, জারণ করলে কি হবে, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস হচ্ছে তোমার শক্তি।
ওকে, এই কথাটা এখানে বলছে, এই যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এটাকে তোমার বডি থেকে বের করে দিতে হবে, আর তোমার বডিতে অক্সিজেন প্রবেশ করতেছে প্রশ্বাসের মাধ্যমে। এটা আমরা একটু পরে শিখবো কিভাবে হচ্ছে এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড। ওকে, এরপরে দেখো বহিঃশ্বসন অন্তঃশ্বসন, তুমি তো জানলা এটা ভৌত, এটা তোমার জৈব রাসায়নিক, এটা তোমার ফুসফুসে, এটা তোমার দেহকোষে। এখানে তোমার এনজাইমের ভূমিকা নেই, এখানে তোমার এনজাইমের ভূমিকা ব্যাপক। এখানে তোমার শক্তি উৎপন্ন হয় না, এখানে শক্তি উৎপন্ন হয়। ক্লিয়ার এটুক। এখানে দেখো সুন্দর করে দিচ্ছে, এই যে প্রশ্বাস, তুমি অক্সিজেন নিলা, দেন শ্বাস নালি, দেন ফুসফুস, দেন রক্তে গেল, দেন আবার রক্ত সংবহনতন্ত্রে গেল, দেন কোষে গেল। আবার উল্টা কোষ থেকে এই যে কোষের জারণ হচ্ছে, মানে কি এই যে বিক্রিয়াটা তোমাকে দেখালাম এটা তোমার খাদ্য না, দেখো এটা তোমার খাদ্য। এই কথাই বলছে কোষের খাদ্যবস্তু জারণ, এই খাদ্যটার জারণ ঘটতেছে মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। কইরে কি হলো, রক্ত দ্বারা কার্বন ডাইঅক্সাইড পরিবহন, ফুসফুসের কার্বন ডাইঅক্সাইড যে ফুসফুস শ্বাসনালী হয়ে নিঃশ্বাস হয়ে বের হয়ে গেল। ওকে, সুতরাং খুব সুন্দর একটা প্রসেস, আমি তোমাকে শিখাবো একটু পরে। এই যে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ, আসো এটা তোমাকে একদম বেসিক থেকে জিরো থেকে শিখাই, যাতে তোমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি হচ্ছে গুগল থেকে অনেকগুলো ছবি নিয়ে নিছি, এখন তোমাকে আমি জাস্ট জিরো থেকে শিখাবো। ধরে নিচ্ছি তুমি কিচ্ছু জানো না, এই মোমেন্ট থেকে তোমাকে আমি মনে করে শিখাবো। ঠিক আছে, তো চলো আমরা এক এক করে শুরু করি। প্রথম কথাটা হচ্ছে তোমাকে একদম জিরো দিয়ে শুরু করবো, আমরা এই ছবিটা থেকে শুরু করি। হ্যাঁ, এই ছবিটাকে একটু বড় করি এখন। দেখো, এখানে যে জিনিসটা আছে এটাকে বলা হচ্ছে আমাদের বক্ষ পিঞ্জর। তোমাকে যদি বাংলায় নাম বলো, বক্ষ মানে হচ্ছে বুক, তাই না, মানে হচ্ছে চেস্ট ক্যাভিটি। এইখানে আমাদের কিরকম আছে তোমরা দেখছো, কঙ্কাল দেখছো না? কঙ্কালে মনে করো কি আছে, একটা একটা করে পশুকা আছে, একটা একটা করে নাম শিখো তুমি। এই যে মনে করো আমি একটা দাগ দিই, এই যে এখান থেকে মনে করো এই যে দিক যেটা যাচ্ছে না, এগুলো একটা একটা করে কি, এটা একটা একটা করে হচ্ছে তোমার পরশুকা। ঠিক আছে, তাহলে এইটার নাম কি তোমার পরশুকা। এভাবে শেখো, পরশুকা। এটা তোমার এক নাম্বার পড়া। এখন তোমাকে কিছু ইংলিশ টার্মও শিখতে হবে, মানে এটার ইংলিশ নাম কি। পরশুকার ইংলিশ হচ্ছে রিপস। ঠিক আছে, পরশুকার ইংলিশ কি রিপস, বা এটাকে কোস্টও বলা হয়। ঠিক আছে, সি কোস্ট বা হচ্ছে কোস্টাল। ঠিক আছে, কোস্টাল মনে রাখতে পারো, এটা মনে রাখা আপাতত যে এটা একটা কোস্টাল নামের একটা ওয়ার্ড আছে। ওকে, এন্ড কোস্টাল মানে কি তোমাকে একটু পরে দেখা বলি। তাহলে তুমি প্রথম টার্মটা শিখে ফেললা একটা কি, পরশুকা। ওকে, প্রথম আমাদের টার্মটা কি, আমাদের হচ্ছে পরশুকা বা রিপস। ওকে, আর এটার সাথে কোস্টাল ওয়ার্ডটা মনে রাখবা যে পরশুকার সাথে একটা মিল আছে। আচ্ছা, আমাদের এক নাম্বার পড়া শেষ। এখন আমরা সেকেন্ড যে জিনিসটাকে চিনবো সেটা হচ্ছে এই যে মনে করো, আচ্ছা ওইটা চেনার আগে আমরা এটা চিনে ফেলি। এই ছবিটা নিয়ে আসি নিচে। দেখো এইখানে তোমাকে আমি কি শিখালাম, এইটা আমার একটা রিপস, তাই না? এই যে মনে করো এইখানে ছবিটাকে বড় করে নিয়ে আসছে এখানে, তাহলে এই একটা মনে করো রিপস, এটা একটা রিপস, এখানে একটা রিপস, তাহলে আমি এখানে দুইটা রিপস আঁকাই। দেখো, এইটা আমার একটা রিপস বা পরশুকা, এইটা আমার আরেকটা রিপস বা পরশুকা। ঠিক আছে, আমি লিখে দিই, দেখো রিপস বা পরশুকা, রিপস বা পরশুকা। ঠিক আছে, এখন দেখো তো এই দুটার মাঝে আমি মনে করো একটা মাসল আঁকলাম বা পেশি আঁকলাম। এদের একটা মনে করো মাংস পেশি, এই যে মনে করো এরকম করে আমি একটা মাংস পেশি আঁকলাম। ওকে, এখন দেখো এটার আমরা নামকরণ করব। দুইটা পরশুকা, তাই না? দুইটা পরশুকার মাঝে মানে কি, ইন্টার, বিষয়টা বলছো দুইটা পরশুকার মাঝে মানে কি, ইন্টার মানে দুইটা, মানে কি, মনে করো দুইটা জিনিসের মাঝে, আমি এভাবে লিখে দিই, দুইটা জিনিসের মাঝে। ওকে, দুইটা জিনিসের মাঝে ইন্টার, এক নম্বর কথা। কোস্টাল মানে কি, কোস্টাল মানে কি শিখালাম, রিজ বা পরশুকা, রিজ বা পরশুকা। আর মাসেল মানে কি, মাসেল মানে পেশি। তাহলে তুমি বিষয়টা একটু বোঝো তো, নামের সাথে মিল আছে কিনা দেখো তো। এই ইন্টার মানে দুইটা পরশুকার মাঝ মধ্যবর্তী কিছু একটা জায়গা। কোস্টাল মানে ইন্টার কোস্টাল মানে কি, মানে দুইটা পরশুকা। ইন্টার মানে দুইটার মাঝামাঝি, আর কোস্টাল মানে পরশুকা, তাহলে দুইটা ইন্টার কোস্টাল মানে কি, দুইটা পরশুকার মাঝামাঝি জায়গা, এখানে কি আছে, মাসেল আছে, মানে পেশি আছে। তাহলে এই যে আমরা যে ছবিটা আঁকলাম এখানে, তাই না, এই যে মনে করো এরকম করে করে যেটা আঁকলাম, এটাকে কি বলতেছি, ইন্টার কোস্টাল মাসেল। তো এই দুইটা টার্ম শিখলা। দেখো আরেকবার রিপিট করি, এইটা তোমার পরশুকা, এইটা তোমার পরশুকা, এই দুটার মাঝে যে মাসেলটা আছে, এই যে মাসেলটা, এই মাসেলটাকে কি বলা আছে, ইন্টারকোস্টাল মাসেল। শিখলা এটা? আচ্ছা, এরপরে কি শিখবা, থার্ড কথা ডায়াফ্রামটাকে শিখবো। আসো, এই যে ডায়াফ্রাম, এই জিনিসটাকে আমরা আচ্ছা নিচে নিয়ে আসি, অসুবিধা নেই। এই যে মনে করে এখানে আনলাম ডায়াফ্রাম। ডায়াফ্রামটা কি, দেখো মধ্যচ্ছদা, সুন্দর করে এই ছবিটার দিকে তাকাও। এই যে দেখো তোমার এইটা তোমার বক্ষ গহ্বর, তাই না? এইখান থেকে মনে করো বক্ষ গহ্বর উপরের এইটুক পার্ট, এইটুক নাম কি তোমার বুক বা চেস্ট। ঠিক আছে, চেস্ট, চেস্ট ক্যাভিটি যেটাকে বলা হচ্ছে, মানে বক্ষ গহ্বর যেটাকে আমরা বলতেছি। আর নিচে তোমার আছে পেট, মানে হচ্ছে উদর গহ্বর। ঠিক আছে, তো তুমি সহজ বাংলায় বলতে গেলে বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথককারী পর্দার নাম হচ্ছে, নাম কি, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। ডায়াফ্রাম
বা মধ্যচ্ছতা। ওকে, এই ডায়াফ্রামের মধ্যচ্ছতা আমাদের জানতে হবে এবং এটা দেখতে কেমন সেটা দেখো। আমি তোমাকে একটু ডামি ফিগারে দেখাই। এই যে দেখো, এই ছবিটা আমরা একটু দেখি তাহলে খুব ভালো বুঝতে পারবো। ঠিক আছে, প্রথমে দেখো আমরা যেটা নিচ্ছি, এই যে এইগুলা কি, এগুলা তোমার রিপস না? এই যে এগুলা তোমার রিপস না, সরি, যে এটা, এটা তোমার একটা রিপস না, মানে পরশুকা না। এই দুইটা পরশুকার মাঝে যে মাসেল আছে সেটাকে আমরা কি বলতেছি? ইন্টারকোস্টাল মাসেল। ইন্টারকোস্টাল মাসেল মানে কি? ইন্টার মানে মধ্যবর্তী, কিসের? কোস্টাল মানে দুইটা রিপসের মধ্যবর্তী, মাসেল মানে মাংসপেশি। বুঝতে পারছো? এই 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 জিনিসটা লাগবে। আর নিচে দেখো তো, এইটা তোমার ডায়াফ্রাম। ডায়াফ্রামটা তোমার কিভাবে আছে দেখতে পাচ্ছ? এই এই দেখো, এই দেখো, এই ডায়াফ্রামটা তোমার এইভাবে আছে, একটু উঁচু হয়ে আছে, তাই না? তো যদি এইটুক রিয়েল আইডিয়া পেয়ে যাও তাহলে তোমার এখন জাস্ট 2 মিনিট লাগবে এই জিনিসটা বুঝতে, যে কোথায় কোনটার অবস্থান কিভাবে আছে। এখন তুমি একদম তড়িৎ বেগে জিনিসটা শিখে যাবা। এখন দেখো আমরা প্রশ্বাস শুরু করব। দেখো, প্রশ্বাসের শুরুতে তোমাকে আমি মনে করি এখানে বক্ষ গহ্বরটা একটু ছোট্ট করে আঁকাই। হ্যাঁ, মনে করো এইখানে আমার ডায়াফ্রামটা কিভাবে ছিল বলো তো? ডায়াফ্রামটা আমার এইভাবে ছিল না, এইভাবে ছিল না। তাহলে এটার আমি অন্য একটা কালি ইউজ করি। দেখো, এইটার নাম হচ্ছে কি আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। ওকে, এইভাবে ছিল। এখন তুমি চিন্তা করো, মনে করো তোমার এখানে বাতাস প্রবেশ করতেছে। আমরা কিন্তু প্রশ্বাস শুরু করে দিছি। হ্যাঁ, দেখো আমরা বাতাস মনে করো এখানে প্রবেশ করালাম, অক্সিজেন আমাদের বডিতে প্রবেশ করতেছে। ঠিক আছে, প্রবেশ করলে দেখো তো এইটুক পার্ট হচ্ছে আমাদের বুকের পার্ট, তাই না? এই যে এইটুক পার্ট হচ্ছে আমাদের বুকের পার্ট। এখন বাতাস প্রবেশ করলে কি করবে? বাতাসটা এসে কি এখানেই থেমে থাকবে নাকি এই যে ডায়াফ্রামের উপর একটা চাপ প্রয়োগ করবে যে বেড়া তুই নিচে নাম, নিচে নাম, নিচে নাম? তখন কি করবে? দেখো তো, এই ছবিটাকে আমি আরেকবার আঁকাই। তখন যে কাজটা হবে আমাদের, আগে ছিল মনে করো এরকম, হ্যাঁ, আগে তোমার ডায়াফ্রামটা ছিল এরকম, এখন এটা একটু নিচে নেমে গেল, এই যে একটু নিচে নেমে গেল। কারণ কি? অক্সিজেনের চাপের কারণে। অক্সিজেনের চাপের কারণে এই যে মনে করো চাপ দিচ্ছে, চাপ দিয়ে 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 এইখানে কি হলো আমার, এক্সট্রা এতখানি জায়গায় দিয়ে, আমি এটা মার্কার করি, এটাকে মনে করো নীল দিয়ে মার্কার করি। এই এতখানি আমাদের জায়গা এক্সট্রা আমাদের কি হলো, অ্যাড হলো এখানে। তাহলে এইটাকে বলা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র পোস্ট, মানে সরি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র না তো, মানে লম্বা লম্বি তোমার যে দৈর্ঘ্য প্রস্তুরা, মানে তোমার আগে ছিল ধরে নাও এতটুক জায়গা, আমি এভাবে আঁকাই, মনে করো আগে ছিল তোমার এতটুক জায়গা, এখন তোমার মানে লম্বা লম্বি এতটুক জায়গা, মানে এক্সট্রা এতটুক জায়গা তোমার এক্সট্রা চলে আসলো। এইটা হচ্ছে তোমার প্রথম মেকানিজম। ঠিক আছে, মানে তোমার যখন বাতাস প্রবেশ করতেছে, তোমার অক্সিজেনটা প্রবেশ করতেছে, তখন তোমার কি হচ্ছে, এই মানে ডায়াফ্রামটা নিচে নামতেছে। এটা আমার 1 নাম্বার কথা গেল। ওকে, সেকেন্ড যে কথাটা আমি তোমাকে একটু এখন আরেকটা ফিগার আকারে দেখাই। যে ধরে নাও, এই যে ধরে নাও এটা হচ্ছে, আমি একটু এভাবে আঁকানোর চেষ্টা করি। হ্যাঁ, মনে করো তুমি সাইড থেকে দেখতেছো সবকিছু। হ্যাঁ, সাইড থেকে তুমি একটু দেখতেছো, এই যে এভাবে আমি আঁকা দিই। হ্যাঁ, এরকম। আচ্ছা, পুরো ইয়েই আঁকাই, সিলিন্ডার আঁকাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো সিলিন্ডার এরকম সোজা দিয়ে, মনে করো এইখানে একটা এরকম। আচ্ছা, এইটাকে একটু বুঝো তাহলে তুমি মেইন মেকানিজমটা বুঝতে পারবা। ওকে, তোমার ডায়াফ্রামটা কিরকম ছিল বলো তো? ডায়াফ্রামটা অন্য কালি ইউজ করি, লাল ইউজ করি। মনে করো ডায়াফ্রামটা তোমার মানে শুরুর অবস্থা ছিল হচ্ছে এরকম। হ্যাঁ, আদি অবস্থা ডায়াফ্রামটা এরকম ছিল। হ্যাঁ, এখন কি হলো, তোমার ডায়াফ্রামটা তুমি যখন বাতাস প্রবেশ করালা তো এর ভিতরে, এর ভিতরে বাতাস প্রবেশ করালা, বাতাস প্রবেশ করালে কি হলো, ডায়াফ্রামটা আমার নিচে নেমে আসলো। এই যে এইখানে এখন চলে আসলো, এইটা হচ্ছে আমার সেকেন্ড অবস্থা, মানে এতটুকু আমার নিচে চলে আসছে। এইটুকু বুঝছো? আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকো তাহলে দেখো আমি সেকেন্ডে চলে যাই। আমি যেটা পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের এই দেখো, আমরা সাইড থেকে একটু জিনিসটাকে চিন্তা করি। হ্যাঁ, ধরে নাও এইটাকে এরকম দিলা, দেন এইখানে দাও একটা লাইন। ধরে নাও সাইড থেকে তুমি এভাবে চিন্তা করতেছো। ঠিক আছে, এখন তোমার সেকেন্ড যে পড়াটা সেটা আমি তোমাকে দেখাই। মনে করো বেগুনি, আচ্ছা বেগুনি চুজ করলাম। মনে করো তুমি বাতাস প্রবেশ করালা, তাই না? বাতাস অক্সিজেন প্রবেশ করালা, ডায়াফ্রামের কাজ শেষ, এখন আমরা ইন্টারকোস্টাল মাসেলের কথা চিন্তা করব। ধরে নাও তোমার আদি অবস্থা ছিল হচ্ছে এইরকম, এই যে রিবস গুলো তোমার নর্মাল এরকম করে আছে। হ্যাঁ, মানে বুঝাচ্ছি, এইখানে তোমার মনে করো স্টারনাম আছে, দুই সাইডে তোমার রিবস আছে, এইটা মনে করো ছবিটা এরকম, এরকম মনে করো তোমার আদি অবস্থায় ছিল সাপোজ। এখন তোমার কি হচ্ছে সেটা দেখাবো। তুমি যখন বাতাসটা প্রবেশ করালা তখন কি হচ্ছে, এই জিনিসটা এইরকম করে ফুলে যাচ্ছে, তাই না? এই দেখো, এইখান থেকে এতখানি, মানে তোমার জায়গাটা বেড়ে যাচ্ছে, এক্সট্রা জায়গাটা কি হচ্ছে তোমার বেড়ে যাচ্ছে। তারপরে তোমার এই যে দেখো, এখান থেকে তুমি সোজা টেনে দাও, যে এই দেখো বড় হয়ে গেল না এক্সট্রা, তোমার এই যে এক্সট্রা এতখানি জায়গা চলে আসতেছে না সামনে,
দেখো এই ছবিতে তুমি যদি চিন্তা করো এইভাবে, তোমার এইভাবে এক্সট্রা একটা জায়গা আসলো, এইভাবে মনে করো তোমার এই মানে এই এই দৈর্ঘ্য প্রস্থটা তোমার বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, এই যে এইদিকে তোমার বৃদ্ধি পাচ্ছে, এইদিকে তোমার বৃদ্ধি পাচ্ছে। মানে কি, তোমার আলটিমেটলি তোমার প্রত্যেকটা মনে করো এখানে একটা রিং ছিল, এরকমই তুমি আরেকটা রিং নিচে আঁকায়, তাহলে তুমি আরেকটু বুঝতে সুবিধা হবে। দেখো এই যে এরকম মনে করো এখানে একটা রিং আঁকালা, হ্যাঁ, রিং আঁকায় কি হলো, তোমার এই যে এক্সট্রা যে ডায়ামিটারটা বৃদ্ধি পেলো, সেটা এখানে আমি বোঝানোর চেষ্টা করতেছি। মানে তোমার বুকটা ফুলে যাচ্ছে আলটিমেটলি, বুঝছো? তোমার বুকটা মনে করো, আমি আরেকটা ছবি আঁকায় দেখাই। মনে করো এইটা তোমার নর্মাল অবস্থায় রিপস ছিল, এখন তোমার কি হচ্ছে, এই রিপসটা সামনে চলে আসতেছে, মানে এইটা তোমার সামনে চলে আসতেছে। মানে কি, মনে করো ধরো অনেকটা এরকম, হ্যাঁ, মনে করো এই যে আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম, মানে তোমার এক্সট্রা সামনে এতখানি জায়গা বেড়ে যাচ্ছে। তাহলে দেখো তো তোমার আলটিমেটলি প্রশ্বাসে কি হলো, তোমার ডায়াফ্রামটা নিচে চলে গেল, এটা মনে রাখো, ডায়াফ্রামটা নিচে চলে গেল, মানে তোমার উপরে এই যে দৈর্ঘ্য এতখানি বেড়ে গেল, মানে লম্বা লম্বি দৈর্ঘ্য বেড়ে গেল। সামনাসামনি কি হচ্ছে, এরকম মনে করো এক্সট্রা এতখানি জায়গা করে নিচ্ছে, এক্সট্রা জায়গা নিচ্ছে, তখন তোমার কি হলো, তোমার হচ্ছে সামনাসামনি দৈর্ঘ্যটা বেড়ে গেল। এটা আসলে বইয়ে তোমাকে পড়ে দেখাই, তাহলে আরো সহজে ক্লিয়ার হবে। দেখো এই যে প্রশ্বাস, প্রশ্বাস থেকে জাস্ট মেইন কথা তোমাকে আমি বলে দিই। এই যে প্রথম লাইনটা তুমি সুন্দর করে পড়ো, ডায়াফ্রাম পেশি সংকুচিত হলে, দেখো সংকুচিত হওয়া মানে হচ্ছে নিচে নামবে, এই কথাটা মনে রাখো। সংকুচিত হওয়া মানে কি, এই ডায়াফ্রামটা নিচে নামবে। সংকুচিত হলে কেন্দ্রীয় টেন্ডন নিম্নমুখী সঞ্চালিত হয়, এই যে যেটা তোমাকে বললাম নিম্নমুখী, মানে কিওয়ার্ড গুলোকে ফোকাস করো, তাহলে তোমার পরে বুঝতে সুবিধা হবে। এটার ফলে কি হয়, বক্ষগহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে যায়, যেটা তোমাকে আমি বললাম, খুবই সহজ কথা। এই যে এখানে আঁকায় দেখাই, মনে করো এইরকম ছিল আগের অবস্থা, এটার ডায়াফ্রামের সংকোচন হলো মানে নিচে নামলো, নিচে নামা মানে এতখানি মনে করে আসলো, তাহলে অনুদৈর্ঘ্য ব্যাসটা বেড়ে গেল। তুমি প্রথম কথাটা লিখতে পারবা। সেকেন্ড কি আছে তোমার, এই যে ইন্টারকোস্টাল পেশি সম্পর্কিত। ইন্টারকোস্টাল পেশি কি হয়, ইন্টারকোস্টাল পেশি মানে ইন্টারকোস্টাল যে মাসেল, এই যে দুইটা পেশির মাঝে যে মাসেল, এটাই তোমার ইন্টারকোস্টাল মাসেল। ইন্টারকোস্টাল পেশি সংকোচন হবে, ফলে কি হবে, তোমার পশুকা দেহ উত্তোলিত হবে। পশুকা দেহ মানে কি, এই যে এই জিনিসটা তোমার উত্তোলিত হবে। উত্তোলিত মনে করা, যেটা তোমাকে বোঝালাম, তোমার এরকম ছিল তাই না, উত্তোলিত হওয়া মানে সামনে চলে আসা, মানে এরকম হয়ে যাওয়া, এরকম হয়ে যায়, মানে এতখানি জায়গা আমার বেড়ে যাচ্ছে, উত্তোলিত হইলো। উত্তোলিত হয় ফলে স্টারনাম দেখো সামনের দিকে সঞ্চালিত হয়, এবং এই দেখো অগ্রপশ্চাৎ মানে সামনে পিছনে ব্যাসটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি উপর থেকে চিন্তা করলে এই জিনিসটা বুঝতে পারবে। এই দেখো তুমি ছবি মানে এই ভিডিওর মধ্যে একটু তুমি দেখলে বুঝতে is পারবা। এই দেখো induced by কি changes হচ্ছে, in the তোমার এই volume of the ডায়াফ্রামটা কি lungs হচ্ছে, and দেখো এই the যে air নিচে নামতেছে pressure না, দেখো এই যে within নিচে them. নামতেছে, তখন তুমি নিঃশ্বাস During নিচ্ছ, normal প্রশ্বাস নিচ্ছ, inhalation, আবার the উপরে উঠে যাচ্ছে। দেখো diaphragm and এবার external তাকাও, intercostal muscles তুমি যখন contract, নিঃশ্বাস and the নিলা rib তাই না, cage. তুমি যখন নিঃশ্বাস দেখো ইন্টারনাল এক্সটার্নাল বলতেছে, তুমি যখন, আমি আরেকবার দেখাই, তুমি Induced যখন by এই দেখো, changes in তুমি the যখন volume of the lungs বাতাস and the নিচ্ছ, এই air দেখো নিচে pressure চলে within আসতেছে, them. মানে তোমার During normal সামনের প্রস্তার inhalation, the ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে। diaphragm and এখন ক্লিয়ার হয়েছে external বিষয়টা? intercostal. সুতরাং তোমাকে এখানে এটাই বলে দিচ্ছে যে এইভাবে ডায়াফ্রাম এবং পশুকাপেশির সংকোচনের ফলে বক্ষগহ্বরের আয়তন সব দিকে বেড়ে যায়। তোমার দুইটাই সংকোচন হচ্ছে, ঠিক আছে, তোমার দুইটাই সংকোচন হয়ে তোমার ডায়ামিটার বেড়ে যাচ্ছে, ফলে ফুসফুসের আয়তনটা বেড়ে গেল। এইটা হচ্ছে তোমার বেসিক মেকানিজম। এখন আশা করি একটু ফিল দিতে পারলাম যে কি হচ্ছে। আমি আরেকবার ছোট্ট করে এটা রিপিট করি, দেখো যে তোমার মনে করো এখানে আঁকায় দেখাই যে এই যে ডায়ামিটার মনে করো তোমার, সরি ডায়াফ্রাম মনে করো তোমার এরকম ছিল আগে আদি অবস্থা, এখন কি হলো, সংকোচন হলো হলো মানে নিচে নামলো, নিচে নেমে তোমার এইখানে এরকম হয়ে গেল। মানে তোমার আলটিমেটলি দেখো বুকের আয়তনটা বেড়ে গেল না, এই যে তোমার বুকের নতুন আয়তন হয়ে গেল এখন এত বড়, এই যে এত বড়, এখন তোমার আগের নতুন আয়তন হয়ে গেল। আগের আয়তন ছিল তোমার মনে করো এতটুকু, মানে নিচে নেমে গেল। সেকেন্ড আমরা কাজ কি করলাম, দেখো সেকেন্ড কাজ করলাম, মনে করো তোমার পশু কাটা, হ্যাঁ, মনে করো আমি একটা দিয়েই বুঝাই, তোমার মনে করো এরকম তাই না, এইটা মনে করো তোমার একটা পশুকা, এখন তোমার এই পশুকাটা সামনের দিকে চলে যাচ্ছে, মানে এই যে মনে করো, এই যে মনে করো, হ্যাঁ, এখানে তোমার এই যে মানে সরি কি বলে, স্টার নামটা এখানে এরকম করে আছে। মানে তোমার দেখো তো আলটিমেটলি তোমার এই ভিতরের এই যে এতখানি ছোট্ট এই জায়গাটুক তোমার হচ্ছে ইয়া হয়ে গেল না, আমি অন্য মনে করো লাল, আচ্ছা এটা ইউজ করি, তোমার যে এতখানি এক্সট্রা জায়গা চলে আসলো না, এই যে এতখানি এক্সট্রা জায়গা, এইটাই বলতেছে। দেখো তোমার এই যে এই ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এই ডায়ামিটার একটু বেড়ে যাচ্ছে, এইটাই তোমাকে এখানে বলছে। তাহলে এইটুকু যদি বুঝে থাকো তাহলে আসো আমাদের পড়া শেষ। আমাদের হচ্ছে এখন খালি নিঃশ্বাসটা দেখলে হবে, নিঃশ্বাস কিচ্ছু না, নিঃশ্বাসটা হচ্ছে তোমার একই জিনিস, কিন্তু এইটা তোমার একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, এটা তোমার একটা এমসিকিউ, ওকে, এটা তোমার একটা এমসিকিউ। প্রশ্বাসে অংশগ্রহণকারী পেশিগুলোর, এই দেখো প্রশ্বাসে যে অংশগ্রহণ করতেছে সেটা এখানে যে পেশি, কেউ কোন কোন পেশি বলো তো, দুইটা, একটা আছে ডায়াফ্রাম, একটা আছে ইন্টারকোস্টাল মাসল, ঠিক আছে, এটার প্রসারণের ফলে তোমার নিঃশ্বাস ঘটে। খুবই সহজ একটা কথা। দেখো তোমার আগে কি হচ্ছিল, এইগুলারই ইয়া হচ্ছিল না, দেখো ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল বা ইন্টারকোস্টাল পেশি, এদের সংকোচন হচ্ছিল, সংকোচন হয়ে কি হচ্ছিল, প্রসারণ হচ্ছিল, তাই না, প্রসারণ
সরি প্রশ্বাস হচ্ছিল। এখন তুমি নিষ্ক্রিয় প্রক্রিয়া মানে সংকোচন হলে তো প্রসারণ কি বলে আহ সংকোচন হচ্ছে, তাহলে তো প্রসারণ হবেই। তাহলে এখন হবে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেল দুইটারই কি হবে দেখো, তোমার প্রসারণ হবে। প্রসারণ হলে কি হবে? নিঃশ্বাস। খুবই সিম্পল কথা। তাহলে এইটুকু আশা করি তো বুঝতে কারোই অসুবিধা নাই, তাই না? এখন তোমরা ইজিলি দেখো, আমি জাস্ট দুইটা কথা মনে রেখেই তুমি এটাকে অ্যান্সার করতে পারবো। তুমি জাস্ট এইটুকু একটা ছক করে নাও সুন্দর করে, হ্যাঁ আমি লিখে দিই আরো ভালো করে। দেখো তুমি যদি কিচ্ছু মনে নাও রাখতে পারো, এইটুকু কথা মনে রাখলে তুমি পরীক্ষা অ্যান্সার করে আসতে পারবা। কি দেখো, তোমার ডায়াফ্রাম আছে, তোমার ইন্টারকোস্টাল পেশি আছে, ঠিক আছে? এইটার কি হলো তোমার, এটা তোমার সংকোচন হইলো, তাই না? সংকোচন হইলে কি হবে? প্রশ্বাস হবে। এইটুকু সিম্পল কথা। তারপরে কথাটা কি, তোমার হচ্ছে ডায়াফ্রাম বা ইন্টারকোস্টাল পেশি, এইটার কি হবে? তোমার প্রসারণ ঘটবে, তাই না? প্রসারণ ঘটলে তোমার কি হবে? তোমার নিঃশ্বাস হবে। তো এইটুকু একটা সিম্পল কথা দিয়ে তুমি কিন্তু পুরা জিনিসটা মনে রাখতে পারবা। তোমাকে এটা কিন্তু তোমার পুরো ভিডিও সামারি বলতে পারো, লাস্ট 1 মিনিট এসে যেটা বললাম। তোমাকে আমি অনেক ছবি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, কারণ হচ্ছে তোমার যেন ফিল পাও যে আসলে কিভাবে হচ্ছে, কারণ এই ছোট লেভেলে তোমরা অনেক সময় বুঝতে পারো না। ওকে, আচ্ছা, লাস্টে আমাদের আমাদের এই চ্যাপ্টারে আমি আগের সমস্ত মানে আগে যতটুকু পার্ট ছিল ওইটুকু পুরোটুকু পার্টের ভিডিও বানায় ফেলছি। জাস্ট এইটুকু পার্টের ভিডিও বাকি আছে, তারপরে হচ্ছে আমাদের রোগগুলো নিয়ে পড়া আছে। তাহলে এইটুকু এই ভিডিওর মধ্যে অ্যাড করে ফেলি, তা না হলে তো বাদ পড়ে যাবে নাহলে। দেখো, কারণ এইটুকু ছোট টপিক নিয়ে আর ভিডিও বানাবো না। এখানে তোমার মেনত কি আছে, হিমোগ্লোবিন নিয়ে আমাদের পড়া, যে হিমোগ্লোবিনটা কি করতেছে। দেখো, হিমোগ্লোবিন হচ্ছে লোহিত রক্তকণিকায় এবং অনেক অমেরুদণ্ডী প্রাণীতে প্লাজমাতে মানে থাকে, শ্বাসরঞ্জক হিসেবে থাকে। ওকে, এখন এখান থেকে তোমাকে মেইন যেটা পড়তে হবে যে লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন। কি জিনিস এটা, এটা একটু তোমাকে বলি, বুঝাই, হ্যাঁ? এই জিনিসটা তোমাকে আমি একটু বুঝাই দিই। দেখো, মনে করো আমরা একটা বৃত্ত আঁকি, বৃত্ত এঁকে এটাকে 4 টুকরা করি, হ্যাঁ? 4 টুকরা করার পরে এখানে আমরা এরকম করে দিই। এখন আমরা একটু আবার দিয়ে এটাকে মিশাই দিই, এইটুকু পার্ট। তোমার আলটিমেটলি কি হয় আমি একটু বলি। তোমার কাছে মনে করো একটা লোহিত রক্তকণিকা আছে, আরবিসি আছে। এইটা যখন মারা যাবে, ঠিক আছে, এটা যখন মারা যায় 120 দিন পরে, তোমরা তো জানো এটার আয়ুষ্কাল 120 দিন। যখন এটা মারা যায় তখন এটা কি হয়, এটা হচ্ছে আমাদের মনে করো লিভারে যায়, দেন হচ্ছে স্প্লিনে যায়। এগুলাতে যে কি হয়, ভাঙে। এগুলাতে যে কি হয়, এগুলাতে যে হচ্ছে ভাঙে। এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, তোমরা দেখো। ভাঙে, ভাঙার পরে আলটিমেটলি এটা কি হয়, হিমোগ্লোবিনে পরিণত হয়, ঠিক আছে? হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনটা কোত্থেকে আসতেছে এখন বুঝতে পারলা, ঠিক আছে? তোমার লোহিত রক্তকণিকা যখন মারা যাবে তখন হচ্ছে এই হিমোগ্লোবিনটা উৎপন্ন হয়। হিমোগ্লোবিন আবার দুইটা পার্ট নিয়ে তৈরি, একটা হচ্ছে হিম আর হচ্ছে গ্লোবিন। গ্লোবিন পার্টটা হচ্ছে তোমাদের প্রোটিন পার্ট, ঠিক আছে? প্রোটিন পার্ট। এখন এই জিনিসটাই ছবিটা আমি এখানে আঁকছি, হিমোগ্লোবিনের ছবিটা আলটিমেটলি আমি এখানে আঁকছি। ওকে, কি হয় দেখো, এই যে লাল লাল যে পার্টটা আমি এখানে আঁকা দিই, এখানে এইটার নাম হচ্ছে তোমার গ্লোবিন, ঠিক আছে? এইটার নাম হচ্ছে তোমার গ্লোবিন। আর তোমার মনে করো নীল ইউজ করি এখানে, এই যে এইখানে যে পার্টটা আমি আঁকাচ্ছি এইটাই হচ্ছে তোমার গ্লোবিন, মানে এইভাবে তোমার আয়রনটা এখানে যুক্ত হয়ে থাকে, ঠিক আছে? এটা তোমার কি গ্লোবিন। এবং এখন মজার বিষয় কি জানো, আমি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাইছি, ওখানে দেখবা যে এইখানে মনে করো আমার যদি অক্সিজেন লাগে তাহলে অক্সিজেন এইভাবে পরিবহন হয় আমাদের বডিতে। আবার যদি এইখানে মনে করো কার্বন ডাই অক্সাইড এসে যুক্ত হয়, তাই না, তখন এইভাবে পরিবহন হয়। এই কথাটা এখান থেকে জানতে হবে। আর কিছু না, কিছু এমসিকিউ আছে, আমি দাগাই দিই। দেখো, এই যে হিমোগ্লোবিন শ্বসন গ্যাসে অক্সিজেন পরিমাণে প্রধান ভূমিকা পালন করে, যেটা তোমাকে আমি বললাম। এটা নিয়ে আমি তোমাকে একটা বিস্তারিত ভিডিও বানাইছি, এই দেখো আমার চ্যানেলে পেয়ে যাবা। গ্যাসীয় পরিবহন অক্সিজেন, ওখানে একদম বিস্তারিত বইয়ের লাইন ধরে ধরে পড়াইছি। এই যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এইটাও তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে বুঝলা কিভাবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এই যে এই জিনিসটাই তোমাকে আমি ওই ভিডিওতে খুব সুন্দর করে ডিটেলসে বুঝাইছি, ওটা এখন দেখে নিও। আচ্ছা, তারপরে 4টি একক নিয়ে গঠিত হিমোগ্লোবিন একটি গোল অণু। প্রতিটি একক অণুতে এই যে গ্লোবিন থাকে এবং হিম থাকে, যেটা তোমাকে আমি বললাম। এই যে তোমার এইখানে এই যে লালটা হচ্ছে তোমার গ্লোবিন, আর ইয়াটা নীলটা হচ্ছে তোমার, সরি, লালটা হচ্ছে তোমার গ্লোবিন আর নীলটা হচ্ছে হিম। সরি সরি, আমি লিখতে ভুলে গেছি। নীলটা হচ্ছে কি তোমার হিম, এক্সট্রিমলি সরি। ওকে, তারপরে এই রক্তে হিম এবং গ্লোবিনের অনুপাত কত থাকে, এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। 1:25, মানে হিম একটা থাকলে গ্লোবিন থাকবে 25টা, বিষয়টা এরকম। হিম হচ্ছে, হিমে কতটুকু লৌহ থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। 33.33% লৌহ থাকে। এবং পূর্ণবয়স্ক মানুষের সমগ্র কতটুকু প্রয়োজন, 4 থেকে 5 গ্রাম লৌহ প্রয়োজন। এখন দেখো অক্সিজেন পরিবহন হয় কি করে, অক্সি হিমোগ্লোবিন যোগ করবে। আমি তোমাকে সিম্পল একটা আইডিয়া দিই। দেখো, এই যে দেখো,
এইটা তোমার হিমোগ্লোবিন, তাই না? এইখানে আমি কি করলাম, এই যে ইয়া কালি দিয়ে যেটা আঁকছি, বেগুনি কালি দিয়ে যেটা আঁকছি, এটাই মনে করো আমার অক্সিজেন। তাহলে এখন আমার পুরো যৌগটা হয়ে গেল অক্সি হিমোগ্লোবিন যৌগ। বুঝতে পারছো? এখানে আমি কার্বন ডাইঅক্সাইড দিলাম, তখন কার্বন ডাইঅক্সাইড ওইভাবে পরিবহন হবে। এইখানেই কথাটা লিখছে, এখানে আর তেমন পড়ার দরকার নাই, এটা তুমি ওই ভিডিও থেকে দেখে নিবা, তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার। এই যে দেখো এখানে এই যে ছবিটা আঁকছে এখানে সুন্দর করে। সুতরাং এইটুক ছিল আজকের পড়া। তো তোমাদের যে ঘোষণাটা দিলাম, এটা তোমার বন্ধুদের মতো ছড়াই দিবা যে আমি কেমিস্ট্রি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য একদম ফুল আমি দিব ইনশাল্লাহ, যাতে তোমাদের মানে খুব সুবিধা হয় পড়তে, এবং ভিডিওগুলো একদম ইন ডিটেলস, এমন না যে ওটা পড়লে অন্য কিছু পড়তে হবে, ওটা একদম ডিটেলসে করা ভিডিও। তো আমি পরিচয়টা দিয়ে শেষ করি। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম MBBS। আমি এরকম ভিডিও বানানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা টপিকের উপর। তোমরা ভিডিওগুলো দেখবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা, তাহলেই হবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।